আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমরা নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ম্যাথ নিয়ে প্যারা আছো? তো আমি থাকতে তোমাদের প্যারার কোনো কিছু কারণ নাই, কারণ আমরা খুবই অল্প কিছু চ্যাপ্টার তোমাদের জন্য সিলেক্ট করে দিচ্ছি। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি, যেই চ্যাপ্টারগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারগুলো কিভাবে পড়লে তুমি খুব অনায়াসেই, যাদের প্রিপারেশন এখনো খারাপ তবু তুমি এখান থেকে 16 থেকে 18 মার্ক এনশিওর করতে পারবা। এবং তোমার যদি প্রিপারেশন ভালো থাকে তো অল্প কিছু চ্যাপ্টার পরেও তুমি কিন্তু 20+ অ্যান্সার করে আসতে পারবা। তো এই সকল টেকনিক এবং ট্রিক্স নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো ঢাকা সেন্ট্রালের জন্য মূলত ম্যাথস প্রিপারেশনটা তোমরা কিভাবে গুছাই নিবা সেটা এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ারলি গাইডলাইন তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা থেকে তুমি যদি অবশ্যই উপকৃত হয়ে থাকো তাহলে একটা শেয়ার করে দিবা এবং একটা রিয়াক্ট দিয়ে দিবা কৃতজ্ঞতা স্বরূপ, ঠিক আছে? তো চলো কথা না বাড়ে আমরা শুরু করি। ওকে, আচ্ছা। তো আমরা প্রথমে দেখবো আমাদের উচ্চতর মাধ্যমিক প্রথম পত্র বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন আসে কোন অধ্যায় থেকে, তাহলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে আসলে আমাদের এই চ্যাপ্টারগুলো পড়া উচিত কেন। দেখো, প্রথমে যদি আসি ম্যাট্রিক্স চ্যাপ্টারটা, তো ম্যাট্রিক্স চ্যাপ্টারটা কিন্তু অন্যান্য চ্যাপ্টারের মতো এত বেশি কঠিন না এবং অনেকগুলো টপিকও নাই, খুবই অল্প কিছু টপিক আছে। তো এগুলো পড়লে কিন্তু কভার হয়ে যায়। দেখো, এটা থেকে কিন্তু আমাদের প্রত্যেক বছরই প্রশ্ন আসছে। তো চ্যাপ্টারটা সহজ এবং ছোট, এবং একটা মার্ক, দেখো অ্যাডমিশনে তোমার যদি একটা মার্ক কমন আসে, দেখো তুমি যদি অন্তরীকরণের কঠিন টপিক গুলা পড়েও 1 মার্ক কম পাচ্ছ, ম্যাট্রিক্সের সহজ চ্যাপ্টারটা বা সহজ টপিকটা পড়েও যদি 1 মার্ক কম পাও, ওই প্রত্যেকটা মার্ক কিন্তু সেম ভ্যালু তোমার জন্য, ঠিক আছে? তো ম্যাট্রিক্সটা সহজ হলে তুমি এখানে বাদ দিবে এরকম সুযোগ নাই, তো তোমাকে ম্যাট্রিক্সটা ভালো করে পড়তে হবে। দেখো, আমরা যদি 21-22-এ দেই তখন কিন্তু 3টা প্রশ্ন আসছে, 23-24 কিন্তু 2টা প্রশ্ন ছিল, গত বছর একটা প্রশ্ন আসছে। তো রিসেন্ট ইয়ার বলতে প্রত্যেক বছরে ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসছে, যেহেতু অধ্যায়টা ছোট তো তুমি একটু পড়ে ফেলবা, ঠিক আছে? তো আমাদের ম্যাট্রিক্সটা এখানে আমরা গুরুত্ব দিব। তো ভেক্টর এটা শর্ট সিলেবাসের বাইরে, তুমি এটা বাদ দিবা, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট না। এরপরে যদি আমরা সেই সরল রেখা, দেখো অ্যাডমিশনের ক্ষেত্রে সরল রেখা চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসে নাই, এরকম কোনো ভর্তি পরীক্ষায় হয় নাই। তো সরল রেখা থেকে প্রত্যেকটা ভর্তি পরীক্ষাতে মিনিমাম 2টা প্রশ্ন আসে। তো তুমি যদি দেখো ঢাকা সেন্ট্রালের গত বছরের প্রশ্নে প্রায় 4টা প্রশ্ন ছিল জাস্ট সরলরেখা থেকে। তো বুঝতে পারছো সরলরেখা চ্যাপ্টারটা কত বেশি ইম্পর্টেন্ট। তো কোনোভাবেই তোমাকে সরলরেখা চ্যাপ্টারটা স্কিপ করা যাবে না। এবং এখানকার যে টাইপগুলো আছে সেগুলো তুমি যদি ভালো করে বুঝতে পারো, বিশেষ করে এখানকার যে সূত্রগুলো আছে, সরলরেখার পাঠের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো তুমি যদি ভালো মতো জানো, দেখবা যে এখান থেকে 2-1টা প্রশ্ন তুমি পেরে যাবা, ঠিক আছে? তো অ্যাটলিস্ট সূত্রগুলো ভালো করে জানবা। তো আমাদের সরলরেখা চ্যাপ্টারটা আমাদের এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসছে, এবং রিসেন্ট ইয়ার মধ্যে 4টা 2টা 4টা এরকম করে প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, এরপর আসো বৃত্ত। তো বৃত্তটা আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এবং তুমি যদি দেখো 23-24-এ 22-23-এ এগুলাতে 5টা 3টা এরকম করে প্রশ্ন আসে। দেখো এই প্যাটার্নটা দেখো, দেখো কতগুলো করে প্রশ্ন আসছে। তার মানে কি এই চ্যাপ্টারটা আমাদের বাদ দেওয়া উচিত? কখনোই উচিত না। ইভেন যারা এই যে ক্যালকুলাস পার্টটা, অন্তরীকরণ যোগজীকরণ, এই 2টা অধ্যায় মধ্যে যদি তুমি যে কোনো একটা অধ্যায় বাদ দাও, যদি এমন হয় যে তুমি এই 2টা চ্যাপ্টার পড়তে পারবা, তো তুমি চাইলে এখান থেকে একটা বাদ দিতে পারো, ঠিক আছে? তো তুমি যদি এই 2টা চ্যাপ্টার যদি না দাগাতে চাও, ঠিক আছে, অর্থাৎ তুমি যদি অন্তরীকরণ ভালো পারো তো তুমি অন্তরীকরণের লিমিট পার্টটা পড়ো, ঠিক আছে? অথবা যোগজীকরণ ভালো পারলে তুমি হয়তো অনেক সময় অন্তরীকরণের কিছু টপিক বাদ দিবা। তো এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি বৃত্ত, ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত প্রথম 3টা চ্যাপ্টার অবশ্যই অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ আর যদি অন্তরীকরণ যোগজীকরণ তুমি পড়ো, তুমি চাইলে এখান থেকে একটা চ্যাপ্টার বাদ দিতে পারো, তুমি যদি সময় সংকুলান হয়ে থাকে, ঠিক আছে? তো বেটার হবে কি সবগুলা চ্যাপ্টারই পড়া, বেটার হবে সবগুলা চ্যাপ্টার পড়া। তো যাদের ম্যাথে দুর্বল তারা আসলে দেখবা যে এই 2টা চ্যাপ্টারে অনেকেই একটা চ্যাপ্টার স্কিপ করে আসবে, ঠিক আছে? তো অন্তরীকরণের এটা তোমাকে দেখতে বলবো, কারণ এটা তোমার জন্য ইজি হবে, অল্প কিছু টাইপ থেকে প্রশ্ন আসে ঘুরে ফিরে, এটা তো দেখার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে ত্রিকোণমিতি, সংযুক্ত ত্রিকোণমিতি, এটা তুমি দেখতে পারো যদি ইচ্ছা হয় যে আসলে সময় আছে আমি পারতেছি, তো তুমি এটা পড়বা। আর এটা আসলে এটার যে সূত্রগুলা, এই সূত্র না জানলে তুমি কিন্তু আবার অন্তরীকরণটা পারবা না, ঠিক আছে? তো এই 2টা অধ্যায় আসলে পরস্পর কানেক্টেড। তুমি যখন সরলরেখা ভালো করে পড়বা তখন বৃত্তটাও তোমার কিন্তু ইজিলি হয়ে যাবে। তো প্রথম পত্রের চ্যাপ্টারগুলো ভালো করে দেখতে হবে। প্রথম পত্রের ম্যাট্রিক্স নির্ণয়, সরলরেখা, বৃত্ত, আর এই থেকে সংযুক্ত ত্রিকোণমিতি তুমি ভালো করে দেখবা। আর যদি তুমি এদিকে হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ দাগাও তাহলে তো হইলই, কোনো প্যারা নাই। যারা দাগাবা না তারা চেষ্টা করবা এই চ্যাপ্টারগুলো দেখা, ঠিক আছে? ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, সংযুক্ত ত্রিকোণমিতি, ওকে? আর যারা বাকি দাগাবো তাহলে তো হইলে, তাহলে তো কোনো প্যারাই নাই, বুঝতে পারছো? আর অন্তরীকরণ যোগজীকরণ, এটার মধ্যে হচ্ছে অন্তরীকরণ পার্টটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা তুমি দেখবা, ওকে? আচ্ছা, তো এটা গেল আমাদের বিষয়। তো এরপরে আমরা যাবো হচ্ছে নেক্সটে। তো নেক্সটে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, একটু বিরক্ত করবো, সেটা হচ্ছে যারা ডিসিউ তে পরীক্ষা দিবা এখনো কোথাও এক্সাম দিচ্ছ না, এটা ইম্পর্টেন্ট। আমার এখানেই দিবা তা না, যে কোনো একটা এক্সাম আছে তুমি ভর্তি হয়ে যাও, কারণ এক্সামটা ভাই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট,
ঠিক আছে। দেখো আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের বাসায় বসে কি ওএমআর এক্সাম দেওয়া লাগবে না, কারণ পরীক্ষায় কি ওএমআর এক্সাম লাগবে না। তো আমাদের এখানে যে এক্সামগুলো হয়ে গেছে, তো আমরা কি করছি এখানে ওএমআর অ্যাড করে দিছি, ঠিক আছে, ওএমআর অ্যাড করে দিছি। তো তুমি বাসায় বসে ওএমআর এক্সাম দিতে পারবা, অনলাইনে ওএমআর এক্সাম দিতে পারবা, ঠিক আছে। তো বাসায় বসে অফলাইনে এক্সাম দেওয়ার মতো তোমাদের ওএমআর এর পিডিএফটা আমরা দিয়ে দিছি ওয়েবসাইটে, তুমি ওটা ডাউনলোড করবা, করে প্রিন্ট করে নিয়ে আসবা, নিয়ে এসে আমাদের যে এক্সামগুলো আছে এখানে এগুলো তুমি হচ্ছে প্রশ্ন দেখে দেখে দাগায় জাস্ট ওয়েবসাইটে সাবমিট করে দিবা ছবি তুলে, তাহলে একদম সম্পূর্ণ তোমার কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে ব্যাখ্যা সহ সবগুলো প্রশ্ন চলে আসবে। তো এটা তোমার কিন্তু অনেক অনেক বেশি হেল্প করে ভাইয়া, ঠিক আছে। কারণ মেইন পরীক্ষার আগে তুমি যত বেশি এক্সাম দিবা, দেখো এটা তোমার কিন্তু লাস্ট পরীক্ষা এবং এত সময় তুমি পাচ্ছ, মোটামুটি কিন্তু অনেকগুলো সময় পাচ্ছ, ইভেন এখন থেকেও 1 মাসের মতো সময় আছে। তো এই সময়ে তুমি যদি চান্স মিস করো, আলটিমেটলি কাকে তুমি দোষ দিবা বলো? এই দোষটা তো তোমার, তুমি প্র্যাকটিস করো নাই, তুমি আসলে সুযোগটা কাজে লাগা নাই। তো তোমার নিজেকে বুঝতে হবে যে আমাদের হাতের লাস্টে এই একটা সুযোগ আছে, যারা 24 বছর লাস্টে একটা সুযোগ আছে, তো এটা যেন আমরা নষ্ট না করি, ঠিক আছে। তো অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করো। আর যারা ডিসিতে সিরিয়াসলি দিতেছো তারা অ্যাটলিস্ট এক্সাম গুলো দাও, আমার এখানে হোক বা অন্য কোথাও হোক এক্সাম গুলো দাও ভাই। এক্সামের ইম্পর্টেন্স তোমরা অলরেডি বুঝতেছো, এটা আলাদা করে বলার কিছু নাই, ঠিক আছে। আর আমাদের এখানে এক্সট্রা সুবিধা দিচ্ছি যে ওইবারে তুমি এক্সাম গুলো দিতে পারবা, এটা তোমাকে মেইন এক্সামের ফিল কিছুটা হলেও দিবে। অফলাইনে 5,000 6,000 এই টাকা দিয়ে আসলে ভর্তি হইতে, এটা অনেকের কাছে থাকে না। আর এখানে মাত্র 199 টাকা, আর প্রিন্ট খরচও তোমাকে দিতে হবে, এটা যা, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তীতে আসলে আমাদের দ্বিতীয় পত্র যদি আসি, তো দ্বিতীয় পত্র থেকে খুব কম প্রশ্ন আসতে দেখা যায়, বা হচ্ছে প্রথম পত্রের তুলনায়, ঠিক আছে। তো প্রথম পত্রটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, যদি তুমি ডিসিউ বা 7 কলেজের প্রশ্নগুলো দেখো, তো ম্যাক্সিমাম কিন্তু প্রথম পত্র থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে। তো দ্বিতীয় পত্রের মধ্যে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থাকে সেগুলো হচ্ছে জটিল সংখ্যা, মাস্ট তোমাকে দেখতে হবে, জটিল সংখ্যাটা ভালো করে দেখবা। এবার হচ্ছে আমাদের হচ্ছে কণিকটা কিন্তু গুরুত্বপূর্ণ, কণিকটা ভালো করে দেখবা। আর এখান থেকে বহুপদী থেকেও এই দুইটা মিলে কিন্তু আসলে হয়ে যায় ছোট চ্যাপ্টার, বহুপদী থেকে বেশি টপিক নাই, বহুপদী থেকে বেশি টপিক নেই, জটিল সংখ্যারও বেশি একটা টপিক নেই, তুমি এগুলো পড়ে ফেলতে পারো, ঠিক আছে। সহজ কিছু অধ্যায় দেখো, জটিল সংখ্যা, বহুপদী আর এখানে কণিক, এই তিনটা চ্যাপ্টার তোমাকে মাস্ট দেখতে হবে। এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা এটা আর হচ্ছে এটা, ঠিক আছে। দেখো অল্প কিছু চ্যাপ্টার তোমাকে দিলাম, এগুলো থেকে কিন্তু প্রায় হচ্ছে তুমি দেখবে 17 থেকে 18 প্রশ্ন আসে, 17 থেকে 18 প্রশ্ন, তার মানে 80%-এর মতো প্রশ্ন দেখবে যে এগুলো থেকেই চলে আসে। 80%-এর মতো প্রশ্ন, বাকি 20% প্রশ্ন এই যে স্থিতিবিদ্যা, বিপরীত ত্রিকোণমিতি এগুলো থেকে আসে। তো বিপরীত ত্রিকোণমিতি আর আমাদের যে ওই পাশে যে ত্রিকোণমিতি মোটামুটি কম্বাইন করে আসার, এখান থেকে একটা টপিক পড়তে পারো, সেটা হচ্ছে তোমার যে সমাধান, ঠিক আছে, সমীকরণ সমাধান, সমীকরণ সমাধান যেটা আছে, এই সমীকরণ সমাধানটা এখানে গুরুত্বপূর্ণ। তো এখানে একটা প্রশ্ন মাস্ট আসবেই সমীকরণ সমাধান থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা 3টা চ্যাপ্টার পড়বো, আর এদিক থেকে আমরা হচ্ছে ওই পাশ থেকে 4টা চ্যাপ্টার পড়বো, তাহলে 7টা চ্যাপ্টার পড়লে মোটামুটি আমাদের অনেক বেশি ইম্পর্টেন্স দেখাই দিবে, ঠিক আছে। তো আমি যদি একটু দেখাই দিই তোমাকে, তাহলে আমরা এখান থেকে কি করব, দেখো এদিক থেকে আমরা হচ্ছে একটা দুইটা তিনটা, ঠিক আছে, একটা দুইটা তিনটা, যদি তুমি হচ্ছে এদিক থেকে যে একটা পড়ো, এটা গেল 4টা, এরপর আর এখান থেকে আমরা পড়বো হচ্ছে 3টা, জটিল সংখ্যা, কণিক, আবার হচ্ছে বহুপদী, ঠিক আছে। এইগুলো পড়লে আমাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর তুমি যদি বাকি সময় থাকে, দেখো এইগুলা সাজেশনটা কাদের জন্য, যারা ম্যাথ পড়ো নাই, যারা ম্যাথটা পড়ো নাই তাদের জন্য মূলত এই সাজেশন, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখবা, ওকে। আচ্ছা, তো নেক্সটে আমরা যাবো হচ্ছে আসলে ম্যাথের জন্য তোমার কি করা উচিত, ম্যাথ প্রিপারেশনটা আসলে কিভাবে তোমাকে নেওয়া উচিত। তো প্রথম যে পয়েন্টটা আমি তোমাকে বলি, ফার্স্ট যে রুলস সেটা তোমাকে মাস্ট মাথায় রাখতে হবে। 1 নম্বর যে কথা সেটা হচ্ছে, দেখো 1 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে সবগুলা সূত্র, ঠিক আছে, অধ্যায় ভিত্তিক যে সূত্রগুলা, এই সূত্রগুলা মাস্ট তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, একদম মুখস্থ রাখতেই হবে সূত্রগুলা। তো সূত্র তুমি যদি ভালো পারো, দেখবা যে ম্যাক্সিমাম অনেকগুলা প্রশ্ন তুমি সলভ করে আসতে পারবা, যা সূত্র জানে আসলে কোথায় কোন সূত্র লাগবে, এটা যদি তুমি জানো, মানে ম্যাথের তো আর কিছু নেই, সূত্র বসালে তো কাজ হয়ে যায়, ঠিক আছে। তো সূত্রগুলো মাস্ট তোমাকে জানতে হবে। 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ডিসিউ এর যে বিগত বছরের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো তোমাদের আছে, এই টাইপগুলো তুমি ফোকাস করো, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক থেকে আসা বিগত বছরের যে টাইপগুলো আছে, এই টাইপগুলো তুমি বেশি করে ফোকাস করবা, ঠিক আছে। দেখা যায় যে এই টাইপগুলো থেকে একটু প্রশ্ন ঘুরাই দিতে পারে, বাট টাইপটা আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো তুমি কি করবা, এই টাইপের যে কনসেপ্ট গুলো আছে এগুলো ভাই তুমি ভালো করে কভার করে ফেলো, ঠিক আছে। আচ্ছা, তো ডিসিউ এর কোশ্চেন ব্যাংকটা যদি হয়ে যায়, এরপরে তুমি যদি পারো, যদি তুমি পারো তাহলে ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি সলভ করবা, ঠিক আছে। প্র্যাকটিসের জন্য ভার্সিটি ইউনিটের জন্য কোশ্চেন ব্যাংকটা তুমি হচ্ছে কি করবা, প্র্যাকটিস করবা, বুঝা গেল। তো প্র্যাকটিস আসলে তুমি যত বেশি করো, ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প নাই। তুমি ম্যাথ ভালো করবা কখন, যখন তোমার বেশি প্র্যাকটিস হচ্ছে, ঠিক আছে। তো তুমি ডিসিউ এর কোশ্চেন ব্যাংকের টাইপ বলে কনসেপ্টগুলো ভালো করে পড়বা, এবং এক্সট্রা প্র্যাকটিসের জন্য কি করবা, ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি দেখবা, ওকে। এই কাজটা তুমি করবা, এর পরবর্তীতে তোমাকে এক্সামগুলো দিতে হবে, ঠিক আছে।
ওই যে বললাম এক্সামগুলো তুমি যেখানে ভর্তি অ্যাটলিস্ট এক্সামগুলো দাও, ঠিক আছে। আর আমাদের এখানে যদি চাও তো মাত্র 199 টাকাতে তুমি কিন্তু প্রায় 60+ এক্সাম পাচ্ছ এইটাতে। এবং আমাদের ফেজ 2 যেটা আসতেছে 10 তারিখ বা 8 তারিখ থেকে যেটা শুরু হবে, 8 তারিখ থেকে আমাদের ফেজ 2 শুরু হবে, ওইখানে আবার তুমি 30+ এক্সাম পাচ্ছ। তাহলে এখানে তোমার 60টা এক্সাম গেল, আর ওখানে তোমার হচ্ছে টোটাল 80টার মতো তুমি এক্সাম পাবা, ঠিক আছে। 80+ তুমি এক্সাম পাবা, 80+ এক্সাম তুমি মাত্র 199 পাবা। তো এই যে এতগুলা এক্সাম, এতগুলা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখো, এতগুলা এমসিকিউ দেখো, 80টা, প্রত্যেকটা প্রশ্ন প্রায় হচ্ছে 40 থেকে 50 মার্ক করে পরীক্ষা আসে, ঠিক আছে। প্রত্যেক পরীক্ষা মিনিমাম, এটা হচ্ছে সর্বনিম্ন এমসিকিউ, 40 থেকে 50টা এমসিকিউ আমাদের প্রত্যেকটা পরীক্ষায় থাকে, বুঝতে পারছো। তাহলে এতগুলো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, অল সাবজেক্টের, এখানে কিন্তু আমাদের অল সাবজেক্টের এক্সাম হচ্ছে। শুধুমাত্র যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি নিচ্ছি তা না, আমাদের কিন্তু বাংলা ইংরেজি হচ্ছে। তুমি যদি বাংলা ইংরেজি দেখো সেক্ষেত্রে কিন্তু বাংলা ইংরেজি এক্সামটাও থাকতেছে, প্রশ্ন ব্যাংকের পিডিএফ পাচ্ছ। এছাড়া এই যে ম্যাথের ক্ষেত্রে, ম্যাথের যে কোশ্চেন ব্যাংক সলভ, আমাদের ম্যাথের যে কোশ্চেন ব্যাংক সলভের কথা বললাম না, তো আমাদের কিন্তু কিউবি সলভ ক্লাসগুলো আছে, ঠিক আছে, কিউবি সলভ ক্লাসগুলো আছে। এবং আমরা খুব দ্রুত, তোমাদের যদি রেসপন্স থাকে এই ভিডিওতে, তোমরা যদি চাও, আমরা কিন্তু প্রায় হচ্ছে 2টা বা 3টা ক্লাসে তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো বা টাইপ গুলা সেগুলো কভার করে দিব। তো এই যে ফ্রি ক্লাস বা ফ্রি ম্যারাথন ক্লাসটা তোমরা চাচ্ছ কিনা সেটা অবশ্যই কমেন্টে রেসপন্স করবা, কারণ তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমাদের কিন্তু পরবর্তী ভিডিওগুলো আসবে, ঠিক আছে। তো আমরা অলরেডি অন্যান্য সাবজেক্টের উপরে কিন্তু এইভাবে টপিক অ্যানালাইসিস, অর্থাৎ ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে দেখাই দিছি। তো তার প্লেলিস্টটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একটু তুমি দেখে নিবা। আর যারা এক্সাম গুলো দিতে যাচ্ছ, সিরিয়াসলি এক্সাম দিতে যাচ্ছ, দেখো বাসায় বসে তুমি যখন ওএমআর এক্সাম দিবা, এক্সাম গুলো যখন তুমি ওএমআর এ দিবা, তখন তোমার কিন্তু ফিলিংসটা আলাদা আসবে। তুমি অফলাইনে একদম মেইন এক্সামে যেভাবে দিচ্ছ ওইভাবে তোমার একটা ফিলিংস আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা এখানে দিচ্ছি, অনলাইনে এক্সাম দিতে পারবা, ওএমআর এও এক্সাম দিতে পারবা, ঠিক আছে। তো ওয়েবসাইটে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখানে কিন্তু তুমি দেখতে পারবা, বা আমাদের ওএমআর কিভাবে এক্সাম গুলো হয় সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে তুমি দেখে নিবা, ওকে। আর ম্যাথের ক্ষেত্রে যা বললাম, তুমি ডিসিউ এর কোশ্চেন ব্যাংকের টাইপ গুলো ভালো করে দেখবা, আর প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো মাস্ট ভাই, ঠিক আছে, সূত্রগুলো মাস্ট তুমি দেখবা। আর এক্সট্রা প্র্যাকটিস জন্য ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা, আর ওদিকে আমরা যে 7টা অধ্যায় দিলাম, এই 7টা অধ্যায় তুমি ভালো করে দেখবা, ঠিক আছে। 7টা অধ্যায় ভালো করে দেখো, মার্ক করা আছে, ওই যে কিছু না একটু টেনে দেখো, তাহলে কিন্তু কভার হয়ে যাবে, ওকে। তো এই কাজটা তুমি করো, আর এটার পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নাও, আচ্ছা। তো আর বললাম, ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে থাকে, তুমি একটা কমেন্ট করে দিবা আর একটা শেয়ার করে দিও, ঠিক আছে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।